না কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো ভালোবাসা ফিরে এলো সব উত্থানের যেমন আছে পতন, তেমনি বিদায়ের পর আছে প্রত্যাবর্তন। কখনো কেউ একা ফিরে আসে, কখনো কেউ থাকে তার পাশে। আমার ফিরে আসার গল্পটাও অনেকটা এমনই। অনেক স্বপ্ন নিয়ে আমেরিকায় গিয়েছিলাম, আর এখন কোলে 10 মাসের বাচ্চা নিয়ে ফিরছি। সাথে না আছে ট্যাক্সি ভাড়া দেওয়ার মতো টাকা, না আছে বাবাকে বুঝিয়ে বলার মতো বিশ্বাসযোগ্য কোনো মিথ্যে গল্প। বাবাকে যখন জোর গলায় বলেছিলাম আমি বড় হয়েছি, এটা আমার জীবন, তখন এমন কিছু ভাবে কখনো কল্পনাও করিনি। কেন যে বাবার মুখের উপর দরজাটা লাগিয়ে চলে এলাম, কেন যে একবারও ভাবিনি ওই দরজার সামনেই আমাকে আবার ফিরে আসতে হবে। আসলে প্রেম এমনই, মানুষকে অন্ধ করে দেয়। এই তো, কাঁদে না বাবা, কাঁদে না। এই তো বাবা, এই তো, এই তো বাবা, কাঁদে না। এসো মা, দোয়া পরে দিই। এক্সকিউজ মি। আশ্চর্য। যা হবার হবে ভেবে যে পথে পা বাড়িয়েছিলাম, সেই পথ যে এক অন্ধকার কানাগলিতে গিয়ে ঠেকবে তা কখনোই ভাবিনি। সবার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। হাল ছেড়ে দিয়েছি, পরাজয় মেনে নিয়েছি। এখন সেই অন্ধকার কানাগলিতে আমি একা, নিঃসঙ্গ, অসহায়। অথচ প্রথমে সবকিছু কত সুন্দর ছিল। সবকিছুর শুরুটা হয়েছিল আরতানকে দিয়ে। প্রথম হাসি, প্রথম চোখে চোখ, প্রথম স্পর্শ, আর প্রথম লাথি। ঠিক এভাবেই আরতানের কাছ থেকে প্রথম লাথিটা খাই। তবে হাস্যকর হলেও সত্যি, এখান থেকেই আমাদের কাছে আসার গল্প শুরু। এর আগে কখনো কারো চোখের দিকে তাকিয়ে হারিয়ে যায়নি, কারো হাতের স্পর্শে নতুন করে জীবনের অস্তিত্ব খুঁজে পাইনি। এ সবই আমার জন্য নতুন ছিল। আরতানের সাথে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। জানলাম আমার মাঝেও একটা হৃদয় আছে। সেই প্রথম সাক্ষাতের কথা এখনো ভুলিনি। আলতো করে আমার হাত ওর হাতের মাঝে নিয়ে যখন চুমু খেলো, তখনই বুঝলাম আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। এরপর ওর প্রেমে অন্ধ হয়ে গেলাম। সেজন্যই হয়তো দ্বিতীয় লাথিটা খাওয়ার পরও আমার আক্কেল হয়নি। বাবা আসছে। আরে যাই হোক, ভাবলাম বাবাকে দেখে পালাচ্ছে মানে তো এই না যে আমাকে ভালোবাসে না। আমি ওকে ভালোবাসতাম, আর ও আমাকে। আর তাছাড়া ভালো না বাসলে কি আমেরিকায় পড়তে যাওয়ার সময় আমাকে সাথে নিতে চাইতো? একদিন আমেরিকায় গিয়ে থাকবো কখনো স্বপ্নেও ভাবিনি।
তুমি আমার সাথে আমেরিকা যাবে? তখন আর কারো পরোয়া করিনি। মনে হচ্ছিল পুরো পৃথিবীতে কেবল আমরা দুজন। আমরা স্বাধীন ছিলাম, সুখী ছিলাম, আর প্রেমে পাগল ছিলাম। বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে কারো ফোনের যন্ত্রণাও ছিল না। ছিল না প্রেমিকের হাত ধরে রাস্তায় হাঁটতে গিয়ে কেউ দেখে ফেলবে সেই ভয়। সেই অদ্ভুত অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রেমে মাতাল ছিলাম, বুকের মাঝে যেন এক ঝাঁক প্রজাপতি উঠছিল। নিজেও যেন উড়ে উড়ে আকাশ ছুঁতে চাইছিলাম। যত দ্রুত উপরে উঠলাম তত দ্রুতই আবার মাটিতে আছড়ে পড়লাম। জানলাম মা হতে চলেছি। সরি জেনেব, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না, আর এই বাচ্চাও চাই না। কি বললে তুমি? আমি এদিকে মা হওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু তুমি বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত না, তাই তো? 3 মাসের একটা বাচ্চা আমার গর্ভে, বুঝতে পারছো? অ্যাবর্শন করাও। যেটা আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। কোলে নবাগত সন্তান নিয়ে অসহায়ের মতো পথে ঘুরছিলাম, তবে হাল ছাড়িনি। এই দেশে আমার মতো অনেক সিঙ্গেল মাকে নিজের পায়ে দাঁড়াতে দেখেছি। তাহলে আমি কেন পারবো না? চাইলেই অর্ডার নিতে পারবো, কফি দিতে পারবো, খাবার সার্ভ করতে পারবো। থামলে চলবে না। নিজেকে প্রমাণ করার, নতুন করে ঘুরে দাঁড়ানোর এটাই ছিল সময়। What? I can't. Please
2 more hours? Samantha, please. Samantha. সেখানেও ব্যর্থ হলাম। এই কথাটা মেনে নিতে প্রায় 1 বছর সময় লেগেছে যে নো নো আমি হেরে গেছি। প্লিজ, আই এম ডেসপারেট। গেট আউট হয়েছে, দেখি আর কেঁদো না। এসো বাবা। এবার আমার গল্পটা বলি। এটাকে ব্যর্থতার গল্প বলতে পারেন। আমার শুধু একটাই ইচ্ছে ছিল, নিজের সিদ্ধান্ত নিজে নেব, অর্থাৎ স্বাধীন হব। আমি হলাম সুপ্রতিষ্ঠিত এক ধনী পরিবারের একমাত্র ছেলে বা একমাত্র উত্তরাধিকারী। তাই আমার জীবনের প্রতিটি পদক্ষেপ একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পিত ছিল। 6 বছর বয়সেই আমি কাকে বিয়ে করব সেটাও ঠিক ছিল, ইরেমকে। কথা ছিল আমরা বিয়ে করব, তাতে 2 পরিবারের পার্টনারশিপ চিরদিনের জন্য পাকাপোক্ত হবে। টাকা, ক্ষমতা, পাশে সুন্দরী মেয়ে। বেশিরভাগ পুরুষই জীবনে যা চায় তার সবই আমার জীবনে ছিল। কিন্তু স্বাধীনতা? দুর্ভাগ্যবশত আমার ইচ্ছের সাথে আমার বাবা মার ইচ্ছে কখনোই মেলেনি। কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ছিল না বলেই সারা জীবন পালিয়ে বেরিয়েছি। সেজন্যই ছোটবেলায় বোর্ডিং স্কুল বেছে নিয়েছিলাম, আর বড় হয়ে পড়তে চেয়েছি আমেরিকায়, যেন সবার কাছ থেকে দূরে থাকতে পারি। মানে বুঝতেই পারছেন, আমার পরিবার আর হবু স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য এসব করেছি। আমি শুধু একটা স্বাধীন জীবন চেয়েছি, যেখানে কোনো নীতি নেই, নিয়ম নেই, নেই কোনো বাধা। কিন্তু আছে প্রেমে পড়ার স্বাধীনতা। ভেবেছি জীবনে সত্যিকারের প্রেম এলে পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর একটা কারণ খুঁজে পাবো। সেজন্যই সারাটা জীবন প্রেমের খোঁজে ছিলাম, যা অবশেষে খুঁজে পেলাম সাগরের ওপারে, সামারের মাঝে, যার সাথে শীত গ্রীষ্ম মনে হতো আর সময় পানির মতো বয়ে যেত। ওর চোখের তারায়, হৃদয়ের মাঝে, পুরোটা অস্তিত্ব জুড়ে শুধু আমি থাকতে চেয়েছি। সেজন্যই বিয়ে করে ওকে হারানোর ভয় চিরতরে মন থেকে তাড়াতে চেয়েছিলাম। জানি না ভুলটা কোথায় হলো। হ্যাঁ, মানছি এর আগে কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো পাগলামি করিনি। কিন্তু এই পাগলামির কারণটা যদি ভালোবাসা না হয়ে থাকে, তাহলে সেটা কি ছিল? We have been together all a year. And I love you madly. Oh my God. Will you marry me? I'm not ready for this party. I'm not in love with you. We have been together for years. I can't do this. What? Forgive me for saying this, Fatih, but this thing you're feeling, it isn't love. Samar, আমি অসহায়। I'm desperate. You are not my type. তাহলে ভালোবাসা কি ছিল? কোথায় ছিল? কার মাঝে ছিল?
এসো। হায় আল্লাহ, কি হচ্ছে? কি হচ্ছে? পড়ে যাচ্ছে। আমি জানি না, পড়ে যাচ্ছে। শান্ত শান্ত পড়ে যাচ্ছে। কিছু নেই, শান্ত হও। আল্লাহ রক্ষা করো। আল্লাহ আল্লাহ, প্লেন যেন ক্র্যাশ না করে। আল্লাহ, আমার বাচ্চার যেন কিছু না হয়। আল্লাহ আল্লাহ, তুমি রক্ষা করো। বাবা আমার কাঁদে। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, আশহাদু শান্ত হন। আশহাদু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি প্লিজ একটু শান্ত হন। শুনলেনই তো, মাত্রই বলে গেল যে ভয়ের কিছু নেই। আমাদের রহম করো আল্লাহ, আল্লাহ আল্লাহ, রহম করো। আরে কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছেন আপনি? আশ্চর্য, এভাবে কেউ ধরে? ছেঁচড়া। আরে কি বলছেন? আপনিই তো এসে আমার কোলে বসে পড়লেন, আর এখন আমি ছাত্র হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আমি কি ইচ্ছে করে আপনার কোলে বসে পড়েছি নাকি? প্লেন কাঁপছিল তাই হুট করে পড়ে গেছি। এয়ার টার্বুলেন্স। এয়ার টার্বুলেন্স, সেটা আমিও জানি। ভাব দেখো, বিজনেস ক্লাসে বসলে ভাব বেড়ে যায়, তাই না? এসব কি আল্লাহ, যাতা বলে যাচ্ছে। ম্যাডাম দেখুন। প্লিজ আপনি একটু কষ্ট করে বসুন। আমি এখানে বসবো না, আমার সিট এটা না, আমার সিট ওদিকে। থাকুক, ওনারা ওখানেই থাকুক, সমস্যা নেই। হ্যাঁ, বোঝা গেল ইকোনমি ক্লাসের লোকজনও আর টর্চার সহ্য করতে চাইছে না। আমি অবশ্য বাচ্চাদের পছন্দ করি। ম্যাম আপনি এখানে বসতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের যেহেতু কোনো সমস্যা নেই, বসি দেখি। আমি আপনার ব্যাগ নিয়ে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। ভালোই ভালোই গেলে পাচ্ছি। দাঁড়াও দাঁড়াও। স্যার এটা বেবির জন্য। থ্যাংক ইউ সো মাচ। নাও, এটা খাও। নাও, কি হলো, খাবে না? এসো, তোমার সাথে চিয়ার্স করি। নাও। আছে আছে, এখানেই আছে, ভয়ের কিছু নেই। আসলে এভাবে ঘুমোতে দেখে ও যেন পড়ে না যায়, তাই আমি নিয়েছি। অনেক ধন্যবাদ। আমি সাধারণত এভাবে হুট করে কোথাও ঘুমিয়ে পড়ি না। আসলে প্লেন জার্নিতে অভ্যস্ত না বলেই হয়তো। আই এম রিয়েলি সরি। কোনো সমস্যা নেই, আমরা এদিকে বেশ ভালোই ছিলাম, দুজনে একসাথে খাচ্ছিলাম। আমরা দুজনেই কিন্তু প্লেন পছন্দ করি, মিক্স করে খেতে ভালো লাগে না। মনে হয় আমার ব্যাগে হাত দেওয়া হয়েছিল, মানে ফিডারটা হাতে দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, ওই ব্যাপারে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হেল্প করেছে, ওর খিদে পেয়েছিল। অবশ্য কেন যেন খুব একটা খায়নি। জানি, খাইনি, কারণ এই বেচারা ছোট্ট মানুষটা এখনো পুরোপুরি মায়ের দুধের উপর নির্ভরশীল। এসো বাবা, মায়ের কাছে এসো। দেখি, এই তো। সরি। বাই দ্য ওয়ে, আমি ফাতি। তোমার টাইমিং সেন্স খুবই খারাপ। সরি, আর তখনের ব্যবহারের জন্য আমি সত্যি খুবই দুঃখিত। সরি তো আমার বলা উচিত। একে তো কোলে বসে পড়লাম, তার উপর তোমাকে ছাছাড়াও বললাম। আই এম সরি। এটা কোনো ব্যাপার না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছি জৈনেব।
ভালো লাগলো। আমারও। অনেক লক্ষ্মী একটা বাচ্চা। কি সুন্দর চুপচাপ কোলে বসেছিল, একদমই তোমার মতো হয়নি। ইয়ে মানে কোলে বসার কথা বলছি না, মানে দেখতে তোমার মতো হয়নি, হয়তো বাবার মতো হয়েছে। কি বলছি এসব? খাওয়া বাদ দিয়ে দুষ্টুমি করে যাচ্ছ তাই না? বুঝেছি তোমার খিদে নেই, আর খেতে হবে না। তুমি কি আমেরিকাতেই থাকো? হ্যাঁ, ছিলাম বেশ কিছুদিন, পড়াশোনা করলাম, ঘুরে বেড়ালাম, আর এখন দেশে ফিরে যাচ্ছি। তুমি? আমি 2 বছর নিউ ইয়র্কে ছিলাম, হুম। আর এখন আমার পরিবারের কাছে যাচ্ছি। তার মানে বাবাকে বাড়িতে রেখে তুমি ঘুরতে বেরিয়েছো, তাই না বাবু? সরি, ভুল কিছু একটা বলে ফেলেছি মনে হয়। না, আসলে আমি সিঙ্গেল মাদার। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। না মানে তুমি হয়তো ভুল বুঝছো। আমি সিঙ্গেল মাদার বলতে স্পার্ম নিয়ে জন্ম দিয়েছি, মানে স্পার্ম ব্যাংক আছে না, এর মাধ্যমেই হয়েছে আর কি। স্পার্ম ব্যাংক? সাহসী উদ্যোগ। তোমার পরিবার নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক গর্ব করে। তা মনে হয় না। ওরা কি জানে না? না, জানে না। আর এই কথাটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। কঠিন হবে। হ্যাঁ জানি। আসলে এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে সময়। ব্যাস একটু সময় দরকার। সময় দরকার? বাদ দাও, তোমাকে বোরিং গল্প শোনাচ্ছি। আরে না না, কি যে বলো। সম্মানিত যাত্রী, কিছুক্ষণের মধ্যেই বিমান অবতরণ করবে। যাক, আমরা চলে এসেছি। আমার সব জিনিসপত্র পেছনে। আমি অবতরণের সময় তাহলে এখন ওখানেই যাই। চলো বাবা, যাই আমরা। আপনার এবং আপনার চারপাশের মানুষের নিরাপত্তার স্বার্থে করিডোরে হাঁটাচলা করছে এবং সিট বেল্ট বাঁধা অবস্থায় নিজ আসনে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেকে নিজের সাথে সরি। জেনেব, সম্মানিত যাত্রী, জেনেব, হ্যাঁ, তুমি এটা ফেলে এসেছিলে। একেবারেই ভুলে গিয়েছিলাম। ইস্তাম্বুল থেকে আন্তালিয়াগামী ফ্লাইট 254 উড্ডয়নের জন্য ফ্লাইটে যান 6 মাস? হ্যাঁ? যাওয়ার জন্য 6 মাসে হবে না? আমি আবারও মানে তুমি প্লেনে বসে তখন যে বলছিলে তোমার আরেকটু সময় দরকার, ইয়ে মানে ওর কথা, বাচ্চার কথা পরিবারকে বুঝিয়ে বলার জন্য। কেন, সময় থামিয়ে দেবে নাকি? না তা না, সত্যি বলতে আমার অবস্থা অনেকটা তোমার মতো, মানে আমারও কিছুটা সময় দরকার। তাই আর কি ভাবছিলাম আমরা হয়তো পরস্পরকে সাহায্য করতে পারবো। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কেমন সাহায্যের কথা বলছো? বলছি তুমি কি আমার স্ত্রী হবে? পাগল নাকি? ইয়ে তুমি মনে হয় বিজনেস ক্লাসে ফ্রি ড্রিঙ্কস একটু বেশি খেয়ে ফেলেছো না? না না, আসলে তুমি আমার কথা বোঝোনি। আমার যত দ্রুত সম্ভব কাউকে বিয়ে করতে হবে। যাও করো, এখন তো অনেক টিভি প্রোগ্রামে ছেলে মেয়েদের বিয়ে করিয়ে দেয়। সেটা না, আমার পরিবার আসলে আমাকে জিজ্ঞেস না করে অনেক আগেই বিয়ে ঠিক করে রেখেছে। ছোটবেলায় ঠিক করা? এবার বুঝেছো। তাই এই বিয়ে থেকে বাঁচার জন্য আমাকে একটা অজুহাত বের করতে হবে। এদিকে তোমারও সময় দরকার। তাই ভাবছি আমরা যদি স্বামী স্ত্রী হয়ে সামনে গিয়ে দাঁড়াই, তাহলে এই বিয়ের ঝামেলা থেকে আপাতত মুক্তি পাবো। কি বলো? আর এরপর কি হবে? সেটা পরেই ভাবি। তাছাড়া আমি কিন্তু বেশ ধনী পরিবারের ছেলে, মানে তুমি চাইলে তোমাকে টাকাও দিতে পারবো। তুমি আমাকে কেমন মেয়ে ভেবেছো? গাধা নাকি টাকার জন্য নিজেকে বিক্রি করে দেবো? আশ্চর্য। না
উফ, কি যে বলছি, সরি জাইনেব, সত্যি সরি, আমি তোমাকে এটা বলতে চাই। ফাতি দেখো, বোকার মতো কথা বলে জাইনেব, বারবার কথা সরি বলো শোনো। না তো, বিরক্ত আচ্ছা, লাগছে। আচ্ছা, শান্ত হও। শোনো, এইভাবে চললে তোমার সাথে কথা বলাই মুশকিল হয়ে যাবে। উফ, হাত ব্যথা করছে। জাইনেব, আমি পরিবারের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। সত্যি বলতে আমেরিকায় গিয়েছিলাম যেন নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারি, কিন্তু এখন আর আমার পালানোর জায়গাও নেই। তাই তুমি যখন তোমার পরিস্থিতির কথা বললে, কেন যেন মনে হলো এই প্রস্তাবটা আসলে আমাদের দুজনের জন্যই ভালো হবে। কি মনে হয়? তুমি ইয়ে নাকি, কি ওই যে অমন না? আরে না না না, আমি অমন না। না মানে নিজের মতো করে বাঁচতে চাও, তাই ভাবলাম। হ্যাঁ, বুঝেছি কি বলছো। আমি নিজের মতো করে বাঁচবো বলতে সেটা বোঝাইনি। রাজি, সত্যি? তবে একটা শর্ত আছে। হ্যাঁ বলো। তুমি যেভাবে তোমার পরিবারের কাছে আমাকে নিজের স্ত্রী হিসেবে দেখাবে, আমিও আমার পরিবারের কাছে তোমাকে আমার বাচ্চার বাবা হিসেবে দেখাবো। ওকে? ওকে ওকে, তুমি শুধু একবার হ্যাঁ বললেই হবে। প্লিজ দেখো, আমি অসহায়। প্রথমে কার বাড়িতে যাব আমরা? তোমার বাড়িতে চলো। এসো বাবা। দেখি তাহলে, এটা দাও, আমি আচ্ছা। নিচ্ছি। এই নিন স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আপু, জেনেব আপু, এদিকে। সাথে আবার কে? এখানে আসার কথা ছিল। এই যে ভাই, আমার বিলটা দিন। হ্যাঁ, ওই যে ড্রাইভার ওখানে ড্রাইভার মানে? তোমার গাড়ি আছে নাকি? আছে, বাবার গাড়ি। আমাকে দিন ফাতে স্যার। লাগবে না, তুমি দরজা খোলো মুস্তাফা। হয়েছে, চলো যাওয়া যাক। ট্যাক্সি। হচ্ছেটা কি? ও, টাকার পাহাড়। সরি। কোনো সমস্যা নেই। এই পাগল লোকটাকে এখন কি বলবো? চলো। হ্যালো। হ্যালো ম্যাম। আপনি গাড়ি ঘোরান। এখন তাহলে এক কাজ করি, তুমি এখানেই দাঁড়াও, আমি আগে গিয়ে বিষয়টা সবাইকে বুঝিয়ে বলি, দেখি কি হয়, তারপর তুমি চলে এসো। ঠিক আছে? ঠিক আছে, অল দ্য বেস্ট। ভালোই তো, ভেতরটাও বেশ সুন্দর। ভাইয়া, কতদিন পর। কি খবর? আরে বাহ, দারুণ সারপ্রাইজ। ওয়েলকাম ব্যাক মাই সান। ফাতি, কেমন আছো বাবা? কাছে এসো। আমার লক্ষ্মী ছেলেটাকে কতদিন পর দেখলাম। যাক, আগের মতোই হ্যান্ডসাম আছো। এবার আমি কি একটু দেখতে পারি?
ওয়েলকাম ব্যাক ফাতি। ফিরে এসেছো দেখে খুব ভালো লাগছে। আর কোথাও যেও না, কেমন? তোমাকে ছেড়ে কোথায় যাবে বলো মামনি? বাবা ফাতি, দেখো তোমার হবু শ্বশুর শাশুড়িও তোমাকে স্বাগত জানাতে চলে এসেছেন। কিছু বলো ওনাদের। কি বলবো, আপনাদের অনেক ধন্যবাদ। তোমাকে দেখে খুব ভালো লাগছে বাবা। আমরা তো ভেবেছিলাম তুমি মনে হয় পালিয়েছো আর ফিরবে না। না, কেমন আছো ফাতি? তুমি ওর কথায় কিছু মনে করো না। সকালে ড্রিঙ্ক করেছে তো, সেটা নেশা এখনো কাটেনি। আরে কি বলেছি আমি? দেখো, আমি শুধু চাই ওরা দ্রুত বিয়েটা সেরে ফেলুক। আর শুভ কাজে দেরি করে লাভ কি বলো? হ্যাঁ, আমরাও তো সেটাই চাই তালাত সাহেব। ইনশাল্লাহ এই গ্রীষ্মে বিয়েটা সেরে ফেলবো, ঠিক না ফাতি? দাদিমা ভেতরে? ফাতি বিরক্ত করছে বলে খুবই দুঃখিত, কিন্তু আমাকে এখনই বাচ্চার ডায়াপার চেঞ্জ করতে হবে, না হয় একটু পরে আপনারা এর গন্ধে পালাবেন। কেউ? আপনারা আপনাদের কাজ করুন, আমি এদিকে কোথাও, হ্যাঁ এখানে চেঞ্জ করি। অনেক ধন্যবাদ। কি হচ্ছে? এই যে বাবা, এখানে শুয়ে পড়ো। দেখি তো আমার ছেলেটা কি করেছে। আমার হ্যান্ডসাম ছেলেটা কি পটি করেছে? কোনো চিন্তা নেই, মামনি সব পরিষ্কার করে দেবে। না 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 না, কাঁদে না, দাঁড়াও দিচ্ছি। ওকে ভাবে শুইয়ে দিলেই কান্না শুরু করে, তখন আমি একটা ছেড়ে দিই। দাঁড়াও বাবা দিচ্ছি। এটা দেখলেই চুপ হয়ে যায়। এটাকে, হ্যাঁ এটা একটু ওর মুখের উপর ধরে রাখুন না আপনি। এমনিতেই আসলে এত বেশি পটি করে না, কিন্তু প্লেনে ফাতি ওকে ফিডারের দুধ দেওয়াতে একটু সমস্যা হয়েছে, তাই না বাবা? আমি অবশ্য ঘুমিয়ে না পড়লে এটা হতো না, তবে উঠে দেখে ওরা দুজনই আমাকে ছাড়া এনজয় করছে। যাই হোক, দেখি তুমি কি করেছো। ও দুষ্টু, দেখো তো ছেলেটা কি করে রেখেছে। দাঁড়াও এটা সরাই। হ্যাঁ কষ্ট করে এটা একটু ধরবেন, ধন্যবাদ। দাঁড়াও বাবা, হ্যাঁ এই তো প্রায় হয়ে গেছে। ওয়েট টিস্যু দিয়ে মুছে তোমাকে নতুন ডায়াপার পরিয়ে দিচ্ছি। এরপর আমার জাদু পাখিটা একদম চকচকে ফ্রেশ হয়ে যাবে, তাই না বলো লক্ষ্মী সোনা? হ্যাঁ এটা পরিয়ে দিই। এই তো হয়ে গেছে। আরে আপনি এখনো ধরে আছেন। ফাতি ওয়াশরুম কোথায়? থ্যাঙ্কস। ফাতি, হুম? এই মেয়েটা কে? ও এই বাচ্চাটার মা। ও হ্যাঁ, আচ্ছা বুঝলাম। তাহলে এই বাচ্চাটার বাবা কে? হ্যাঁ বাবা বলো। এলিফ, এসো মা, হাত লাগাও। নাও এই প্লেটগুলো টেবিলে সাজাও, তারপর আমরা একসাথে খাবো। খাবো না। তুমি কেন খাবে না? আবার কি হয়েছে একটু শুনি। দেখো আম্মা, আমি কিন্তু বলে রাখছি, জেনেপ আসার পর যদি তোমরা ওকে আমার ঘরে থাকতে দাও, পুরো বাড়ি মাথায় তুলবো। ও বুঝেছি, এই সমস্যা। ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই। এই যে ম্যাডাম, এদিকে তাকাও দেখি। যে ঘরে থাকছো সেটা জেনেপেরই ছিল, ভুলো না। আরে যার ঘর তাকেই তাড়িয়ে দেবে নাকি? হ্যাঁ, ও না গেলেই পারতো, ও যাওয়ার পর থেকে ওই ঘর আমার। বাহ, যুক্তি দেখেছো? হয়েছে, এখন ওঠো তো, এসব নিয়ে পরে কথা হবে। তোমার মামা রাগ করার আগে গিয়ে টেবিল গোছাও, যাও। কথা দাও। দেখো কাণ্ড, এখনো এসব নিয়ে পড়ে আছে। বলেছি না আর কোনো কথা না, এখন ওঠো, যাও। প্লেটগুলো টেবিলে নিয়ে রাখো। যত না বড় মাথা, তার চেয়ে বড় কথা। কি খবর পিচ্চি? শরত ভাইয়া, আমার ভালো লাগছে না। ওরহান, এতক্ষণ কোথায় ছিলে তুমি? আর আমার ফোন ধরছিলে না কেন? হ্যাঁ, ও আম্মা, মামার তুমি দুজন পারো, এত প্রশ্ন করো কিভাবে? আরে আমার চিন্তা হচ্ছিল কি করব। আচ্ছা শোনো, জেনেপের না আজ আসার কথা ছিল, কোথায়? এখনো তো কোনো খবর নেই। তুমি আবার তারিখ শুনতে ভুল করোনি তো? না না, আমি তারিখ শুনতে ভুল করিনি আম্মা, ওরা এসেছে, আর ভাবতে হবে না। ওরা এসে, ও তাহলে ওকেও সাথে নিয়ে এসেছে? হ্যাঁ, ওই ছেলেও এসেছে, আর সাথে বাচ্চাও আছে। বাচ্চা? হায় হায়, ওরহান কি বলছো? ভাইজানকে আমি কি বলবো? আম্মা দেখো, এই নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। খাওয়ার কি আছে? তোমাকে জুতোর বাড়ি খেতে হবে, বুঝলে? আমি ভাইজানকে কি বলবো সেটা। তোমার ছেলের এই কাণ্ডের ব্যাপারে
এত বড় অপমান! মুকাদ্দেস, বাচ্চারা জার্নি করে এসেছে, বিশ্রাম নিতে দাও। এই বিষয় নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। হ্যালো, আমি জেনেব। দাদিমা, সত্যিই বলতে চেয়েছিলাম। তোমার পেট ভরেছে? এসো এসো, আমরা বসি। ওহ, তোমার মতো আমারও এখানে থাকতে খুব অস্বস্তি লাগছে। বড় হয়ে আবার ভেবো না তোমার মা সস্তা কোনো মহিলা ছিল। ঠিক আছে বাবা, কি করব, আমি অসহায়। আচ্ছা, ওই মেয়েটাকে দেখেছ? অনেক সুন্দরী। কেন যে বিয়ে করতে চায় না? ও মনে হয় আসলেই অমন, যদিও আমাদের কাছে স্বীকার করেনি। কে জানে ঘটনাটা কি, হতেও পারে। যাই হোক, তাতে আমাদের কি? নিজেদের ঝামেলা নিয়েই বাঁচি না। দেখো, আবার টাকার অফার করলো, কিন্তু আমি রাজি হইনি। রাজি হলেই পারতাম না? আচ্ছা বাদ দাও, বড় হয়ে তুমি কিন্তু বাবা গল্পের এই অংশটুকু একদম ভুলে যেও। মনে রাখতে হবে না। এই না হলো আমার বন্ধু, আমার জীবন বাঁচিয়েছো তুমি, জানো? মাত্রই তো ঘুম থেকে উঠলো, তাই কাঁদছে। এভাবে ঝাঁকালে বমি করে দেবে। আচ্ছা, আশা করি মনে থাকবে। এসো বাবা, এসো। পানি খাবে? বাহ, সাথে সাথেই চুপ। মায়ের কোলেই শান্তি। ভালো কথা। জেনেব, আমার মম তোমার সাথে যে বাজে ব্যবহার করেছে সেজন্য কিছু মনে করো না, ঠিক আছে? আরে না, আমার কি বলো, ঝামেলায় তো আছো তুমি। তা ঠিক। তাছাড়া এমন রিয়াক্ট করাই স্বাভাবিক। আমি এতে কিছুই মনে করিনি, সত্যি বলছি। যাক, শান্তি পেলাম। তবে তোমাকে কথা দিচ্ছি, আমিও ঠিক একই কাজ করব। তোমার বাবা মার সামনে গেলে ওনারা যাই বলুক না কেন, তোমার মতো শান্ত থাকবো। কিছুই মনে করব না, কোনো টু শব্দ করব না। যাও, তোমাকে কথা দিলাম। বিষয়টা আসলে তুমি শান্ত থাকবে কিনা তা না, দোয়া করো যেন ওদিকটা শান্ত থাকে। নয় কেউ তোমাকে ওনার হাত থেকে বাঁচাতে পারবে না। তোমার বাবার কাছ থেকে? কেন? তোমার বাবা কে বলো তো? শেফকেত রেইস, যাকে সবাই চেনে তেজি শেফকেত নামে। রেইস এমনিতে মানুষ ভালো, কিন্তু মাথা গরম হলে খবর আছে। 1991 সালের একটা ঘটনা আমি কখনো ভুলবো না। সেপ্টেম্বর মাসের এক শুক্রবারের কথা। জেইনেব সে সময় ছোট, ওর বয়স বড়জোর 9 কি 10 হবে। তারপর মহল্লায় তখন সালতুক নামে এক ড্রাইভার ছিল। তা সেই মর্মান্তিক দুর্ঘটনার দিনে সালতুক ওর মিনি বাস নিয়ে মহল্লার মধ্যে ঢুকে পড়ল। সেই সময় বেশ কিছু বাচ্চা মহল্লার রাস্তায় আপন মনে বল খেলছিল। একজন মিনি বাসের দিকে বলটা সজোরে লাথি দিলে, কি করছো? আমাদের ছোট্ট জেইনেবও বল ধরতে সেদিকে ছুটে গেল। তারপর যা হওয়ার তাই হলো। মারা গেল? আরে না, শুধু একটা পা ভেঙেছিল। মরলেই বরং ভালো হতো। আহারে, ছোট মানুষ, এখন বিকলাঙ্গ। কিসের ছোট মানুষ, বড়সড় একটা লোক ছিল। ভাই, তোমরা রেইসের মেয়ের কথা বলছো না? আরে ভয় পেয়েছো? এভাবে কেউ দৌড়ায়? যদি কিছু একটা হয়ে যেত? ওই সালতুক কি আর জানতো ওর সামনে কার মেয়ে পড়েছে? জানলে তখনই ঘুরে পালাতো। ঠিক আছো? কিছু হয়নি তো? ঠিক আছি। কি আশ্চর্য, এই মেয়ের মা কোথায়? মা ছিল না, কিন্তু ওর বাবা ঠিকই ছিল। শেফকেত রেইস। তবে
তবে লোকটা ক্ষমা চাইলে ওর হাতটা ভাঙতো না। ভাই এই না শুনলাম পা ভেঙেছে। হাতের আগে পা ভেঙেছিল। আসলে রেইস পরে একটা জয়তুনের ডাল নিয়ে ওকে সমবেদনা জানাতে গিয়েছিল। তোমার কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ, কোন মুখ নিয়ে আবার এখানে এসেছো? পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, আমার কি অবস্থা করেছো দেখো। অসভ্য কোথাকার, সাথে আবার এনেছে জয়তুনের ডাল। তোমাকে আমি দেখে। সেই দিন বেচারার হাতটাও গেল। ভাই, ভাইজান, ভাইজান, ভাইজান। কি বললে? বলবি না? হ্যাঁ, আর বলবি? আরে শোনো, ওই দিন শুধু ওর হাত ভাঙেনি, ওর মেরুদণ্ড আর পাঁজরের হাড়ও ভেঙেছে। আরে না, তোমার ভুল হচ্ছে। ওগুলো ওই দিন ভাঙেনি। তোমরা কি বলছো? ঠিকই বলছে। ওই সালতুকো ছিল এই ঘাটেরা। কোথায় রেইসের কাছে ক্ষমা চাইবে তা না করে উল্টো হাত ভাঙার পর রেইসকে হুমকি দিয়ে খবর পাঠালো। বললো তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। রেইস এ কথা শোনার পর হাসপাতালে গেল ওকে ছাড়িয়ে নিয়ে আসতে। কষ্ট করে ঠেলে নিয়ে যাচ্ছ দেখে যদি ভাবো আমি দয়া দেখাবো, তাহলে ভুল ভাবছ। তোমাকে তো আমি জেলের ভাত খাওয়াবোই। ভালো কথা। আমরা কোথায় যাচ্ছি? গভীরে, অনেক গভীরে। অনেক গভীরে। নিয়ে সাগরে ফেলে দিল। ভাই এটা কোনো কথা? এ তো রীতিমতো অবিচার। লোকটার তো দোষও নেই, মেয়েটারও কিছু হয়নি। কিছু হতেও পারতো। হ্যাঁ, হ্যাঁ, রেসের মেয়েকে নিয়ে যেখানে কথা হচ্ছে সেখানে আসলে সবকিছু সম্ভব, বুঝলে? হ্যাঁ, সেটাই। অযথাই লোকে তেজি শেফকে ডাকে না। এখানে এত হাসাহাসি কিসের? ইয়ে রেস, আশেপাশের জেলেরা জেইনেপ আর মিনি বাসে সে ঘটনাটা জানতে চেয়েছিল, তো তাই এথেম রেস গল্প শোনাচ্ছিল। চুপ! আমি তোমাদের বলেছি না জেইনেপের নাম আর কেউ কখনো মুখেও নেবে না। নামো বলছি, এখনই যে যার কাজে যাও।